প্রথম কথা, আপনার দল যদি সরকার গঠন করে তবে নারীর নেতৃত্বে সমতা ও রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে কী ধরনের নীতিগত পরিবর্তন এবং সংস্কারের উদ্যোগ নেবেন? এর যদিও এক কথায় বলতে হয়, আমার দল আপাতত সরকার গঠন করবে এরকম চিন্তা আমরা করিনি। কিন্তু তারপরও যেহেতু রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত, আমি না করি আমার জোট করতে পারে। যদি আমার জোট করে সেক্ষেত্রে তো আমার একটা বক্তব্য সেখানে বা আমাদের একটা বক্তব্য সেখানে থাকবেই। আসলে যদি আমরা এখানে যে বিষয়টি আসে তা হচ্ছে নারীকে ক্ষমতায়ন করার জন্য প্রথম কথা স্বীকৃতি দরকার, এবং সেই স্বীকৃতি হচ্ছে মানবিক মর্যাদার স্বীকৃতি। যেমনটা উপস্থাপক বলছিলেন শুরুতেই, এমনকি গৃহে মায়ের দ্বারাই তার কন্যা শিশুটি হয়তো কখনো কখনো একটু বৈষম্যের শিকার হন। আলহামদুলিল্লাহ আমাদের দুটি সন্তান, একটি ছেলে এবং একটি মেয়ে। আমি বিশ্বাস করি আমাদের যে মেয়েটা ওই সম্ভবত একটু বেশি সুবিধা ভোগ করে, অন্তত অধিকারের জায়গায়। ছেলেরা 3টা ধমক দিলেও কথা বলে না, মেয়ের দিকে একটু চোখ যদি বাঁকা করিয়া তাকায় তাহলে আমার ওই দিন খবর হয়ে যায় যে তুমি আমাকে বকা দিছো। ঠোঁট না খুললে চোখ দিয়ে তাকাইলেই বকা দেওয়া হয় আর কি, যদি বুঝে তার মতের বিপক্ষে আমি গেছি। মেয়েটা মাস্টার্স পাশ করে গেছে, এখনও তার ওই একই অবস্থা আছে শিশুকাল থেকে এখন পর্যন্ত। যাই হোক, এটা আমি এটাকে এনজয় করি যে আসলেই তার এই অনুভূতিকে। যাই হোক, আসলে বিষয়টি হচ্ছে যে এটা তো এমন কোনো বিষয় নয় যে একেবারে একটা, যেমন আমাদেরকে বলা হয়েছে 1/3 নারী দিয়ে সংগঠনের সব নেতৃত্বকে কভার করা। তো আসলে যে আমাদের ওভারঅল যে পরিবেশ আছে, তা আসিফা আপার মতন তো সবাইকে তো টেনে আনতে পারি না। সরি, ওনাকে টেনে আনা হয়নি, উনি নিজের যোগ্যতায় উঠে আসছেন, দুঃখিত। আসলে নেতৃত্ব কোনো পুশ করার বিষয় নয়, এটা অনেকটা সহজাত বিষয়। আর পারিপার্শ্বিক অবস্থা, পরিবার, শিক্ষা, এ সব কিছু মিলে তার ওই সহজাত যে প্রতিভাটা সেটা বিকশিত হয়। খুব দুঃখজনক বাস্তবতা হচ্ছে আমাদের শিক্ষার, আমি যদিও শিক্ষকতায় ছিলাম যে কারণে আমাকে বলতেই হয় যে বড় ধরনের একটা গলদ রয়ে গেছে, যে মানুষের সহজাত প্রতিভাকে বের করে আনার কোনো সুযোগ আমাদের শিক্ষায় তেমন দেখা যায় না। আমি আপনার এখানে ঢোকার আগে কফি খাবার সময় একটা আর্টিকেল পড়ছিলাম, সেখানে আনোয়ার স্যার, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উনি ইংরেজি পত্রিকা চালাইতেন, ওনার কাছে ইংরেজিতে অনার্স মাস্টার্স করে আসে একটা ছেলে, চাকরির জন্য আসছে, একটা প্রতিবেদন দিছেন, বাংলাকে ইংরেজি করার জন্য পারেনি। শেষে আর একজন বলছে সহজ করার জন্য তোমার বাড়ি কোথায়, নারায়ণগঞ্জ। তো ঠিক আছে, তুমি নারায়ণগঞ্জটা লেখো, তাও পারেনি। পরে বুদ্ধিমত্তার সাথে বলছে তবে এখন ঢাকায়, অবশ্য পরে ঢাকাটা লিখতে পারছে। এই হচ্ছে আমাদের, এটা কিন্তু খুব মানে দুঃখজনক বাস্তবতা আমাদের। তো আসলে এই অবস্থার ভিতর দিয়ে এখন হতে পারে একই শিক্ষায় আমরা পুরুষরা আসছি কেন, কিভাবে আমরা পুরুষরা তো এই একই শিক্ষার ভিতর দিয়ে আসলাম, তাহলে নারী আসলো না কেন? আসলে এই প্রতিবন্ধক তো একদিনে তৈরি হয়নি, আর একদিনে দূরও করা যাবে না। তবে এটা অবশ্যই ঠিক, একটা মানুষের মানবিক স্বীকৃতি যদি আমরা দিই, মানবিক মর্যাদার যদি আমরা স্বীকার করি, তাহলে তার যে যে জায়গাগুলো তার জন্যে আছে সেই জায়গাগুলোর স্বীকৃতি দেওয়া উচিত, এবং সেগুলোতে সে যাতে তার মতো করে কথা বলতে পারে সেই পরিবেশ রাখা উচিত। একই সাথে আর একটা কথা বলতে চাই যে আমাদের ভিতরে প্রায় আমরা অধিকার নিয়ে কথা বলি, আমাদের যা কিছু অ্যাপ্রোচ সব রাইট বেসড অ্যাপ্রোচ। অধিকারটার বিপরীতে কি আছে? দায়িত্ব রয়ে গেছে। আমার যেটা অধিকার আপনার সেটা দায়িত্ব, আপনার যেটা অধিকার আমার সেটা দায়িত্ব। আপনি আমাকে 5 থেকে 7 মিনিট সময় দিয়েছেন, এই 5 মিনিট থেকে 7 মিনিটে শেষ করাটা আমার দায়িত্ব, আর এই সময়টুকু কথা বলাটা আমার অধিকার। এখন বিষয়টা হচ্ছে আমার এই অধিকার
এর বিপরীতে একটা দায়িত্ব রয়ে যায়। কিন্তু এই দায়িত্বটা যদি আমি যথাযথভাবে পালন করি, আমার কাছে আপনার যে অধিকার যে নির্দিষ্ট সময় আমি আমার কথা শেষ করি, তাহলে আমাকে থামেন থামেন বলে আপনাকে থামাইতে হবে না। আমি আমার দায়িত্ববোধ থেকেই থেমে যাব, পরিবেশও ঠিক থাকবে, আপনার অধিকারও আপনি কোনো মিটিং মিছিল স্লোগান ছাড়া পেয়ে যাবেন। কিন্তু দুঃখজনক বাস্তবতা হচ্ছে, যখন আমরা এই দায়িত্বটা পালন করি না, এবং খুব সঙ্গত এবং খুব বাস্তবভাবেই এই কথাটা বলা যায়, রাষ্ট্র থেকে শুরু করে পরিবার পর্যন্ত আমরা কেউই আমাদের দায়িত্বের ব্যাপারে সচেতন নই। আমরা আমার দায়িত্বের ব্যাপারে সচেতন নই বিধায় আমরা যেখানটা বসে এখন কথা বলছি, তারই 100 গজ পূর্ব দিকে গেলে দেখা যাবে এখনও রাস্তায় অনেকগুলো প্রতিষ্ঠান নানান ধরনের প্রোগ্রাম করছে, সংগঠন, নানান ব্যক্তি নানানভাবে তারা প্রোগ্রাম করছে তাদের অধিকার আদায়ের জন্য। অধিকারের কথা আসলো কেন? যেহেতু আমি দায়িত্ব পালন করি নাই, মালিককে বেতন দেয় নাই, শ্রমিক বেতনের দাবিতে নামছে। মালিক যদি বেতনটা ঠিক মতো দিত, তাহলে তার শ্রমিকের নামতে হতো না। তো সঙ্গত কারণেই দেখা যায় যে আমরা আমাদের দায়িত্বের ব্যাপারে অসচেতন। আমার মনে হয় জিল্লুর ভাই, আমি আপনাকে একটু অনুরোধ করব, আগামীতে আপনি একটু বিশেষ করে দায়িত্বের ব্যাপারে কিছু কথাই নিয়ে একটা মনে হয় প্রোগ্রাম শুরু করেন। আমরা যদি দায়িত্ববোধ যদি আমার ভিতরে জাগে, তাহলে অধিকার নিয়ে কথা বলতে হবে না, অধিকার আপনা আপনি অর্জিত হয়ে যাবে। তা আসলে সবই দীর্ঘ প্রক্রিয়া, কোনো শর্টকাট কোনো রাস্তা নেই যে অল্প কথার ভিতরে আমরা ওই নোট গাইডের মতন। এখন আমাদের শিক্ষা তো হয়ে গেছে নোট গাইড নির্ভর, টেক্সট বইয়ের চেহারাও আমরা চিনি না, নোট গাইড নির্ভর হয়ে গেছে। তা সাফল্যের কোনো নোট গাইড নেই, একটা দীর্ঘ পথ দিয়ে যেতে হয়। তা আসলে দায়িত্ববোধটা আমাদের বাড়ানো উচিত ব্যক্তির, সেটা প্রত্যেকেরই, সে শাসক হন আর সাধারণ নাগরিক হন, আমাদের সবারই সে দায়িত্ব রয়ে গেছে। এখন বিরোধী দলে থেকে কথা বলা খুব সহজ, কারণ আমরা দাবি অনেক কিছু করতে পারি, অনেক কিছু বলতে পারি, যা সম্ভব যা অসম্ভব সবই বলা যায়, এবং মানুষ একটু এটা পছন্দও করে যে আমাদের জন্য অনেক কিছু চাওয়া হয়েছে। সেটা কতটুকু বাস্তবতা, ওই একটা রাজনৈতিক ছোট্ট গল্প বলে নিই, যে ক্ষমতায় যাবার আগে বলছিলেন এত কিছু দিবেন, গল্প না ঘটনা। এখন তো ক্ষমতায় আছেন, তো এখন দেন না কেন? তো উত্তর আসছে, চিতই পিঠা চেনেন? চেনেন সবাই তো না চিতই পিঠা? হ্যাঁ চিনি। তো উপরের দিকটাকে সাদা ফকফকা না, নিচের দিকে কি কোনোটা লাল কোনোটা কালো, একটু বেশি হলে কালচেও হয়ে যায়, ক্ষেত্র বিশেষে নিচে দেখলে আর খাওয়ারও উপযোগী থাকে না। তো ক্ষমতায় যাবার আগে আমরা শুধু ক্ষমতার উপরের এই সাদা শ্বেত শুভ্র জায়গাটা দেখছি, ক্ষমতায় যাবার পরে চিতই পিঠার নিচের দিকটাও দেখা যায়। তা আসলে বিরোধী দলে থাকলে অনেক কথা বলে দেওয়া যায়। উপস্থাপক যেমনটা শুরুতেই বলছিলেন বৈষম্যের বিরুদ্ধে, আসলে ৭১-এর মুক্তিযুদ্ধের সংগঠনের যে নিউক্লিয়াস ফর্ম হয়, সেটার ওই বৈষম্য থেকেই কিন্তু কথাটা আসে। আমাদের পূর্বপুরুষরা তো পূর্ব পাকিস্তান আন্দোলন করছে, এটা সত্য ইতিহাস, এটা আমাদের পূর্বপুরুষরা করছে, কিন্তু সেই পাকিস্তান হবার পরে 10 বছরও যেতে পারে নাই, তার আগেই আমাদের পূর্বপুরুষরাই তার বিপক্ষে অবস্থান গ্রহণ করছে। তো সব কিছু মিলে বলা যায় যে আমরা যদি একটু দায়িত্ববান হওয়া উচিত আমাদের সবারই, মানবিক মর্যাদা দেওয়া উচিত। সেটা উপজাতীয় শব্দটা আমি সাধারণত ব্যবহার করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমি বাংলাদেশের নাগরিক হিসেবেই সবাইকে দেখতে চাই, কিন্তু যেহেতু পরিচয় রয়ে গেছে, আমি চাইলেই তো বন্ধ হবে না। তা আসলে আমি মানুষ হিসেবে দেখতে চাই, নারী বা পুরুষ হিসেবে দেখতে চাই না, মানুষ হিসেবে দেখতে চাই, বাংলাদেশের নাগরিক হিসেবে দেখতে চাই। কোনো বিশ্বাস নিয়ে, সেটা ধর্ম বিশ্বাস হোক, তার আঞ্চলিকতা হোক, এইভাবে দেখতে চাই না। প্রত্যেকটা মানুষ তার প্রতিভার বিকাশের সুযোগ পাবে, রাষ্ট্র সেই সুযোগ দেবে এবং তাকে নিয়ে আসবে, এবং যাতে করে এই সমাজটাই, এই দেশটা বসবাসযোগ্য হয়, এবং সবাই যেন, সে মানুষ যদি একজনও হয় সেই বিশ্বাসের, সে যেন নিরাপদে থাকতে পারে, নিরাপত্তায় চলতে পারে, এই অবস্থাটা আমাদের সৃষ্টি করা উচিত।